বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আমি ইতিপূর্বে আমার বেশ কয়েকটা ভিডিও নিয়ে আমার দেশের সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা তুলে ধরার চেষ্টা করেছি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে। আজকে 25/2/2025 সাল, আজকের দিনে সংঘটিত কয়েকটা ঘটনা এবং আমাদের প্রবাহমান কয়েকটা ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। তাই আজকে আমার আলোচনার টপিক দিয়েছি চলমান পরিস্থিতি ও আমাদের করণীয়। আজকে আলোচনাটা আমি 4টা ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে আমাদের সেনাপ্রধানের ভাষণ, দ্বিতীয় হচ্ছে আমাদের একজন উপদেষ্টা নাহিদের পদত্যাগ, তৃতীয় হচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন, চতুর্থ এবং হচ্ছে আমাদের আমাদের দেশের আমাদের আমাদের করণীয়টা কি, এই বিষয়গুলো নিয়ে আমি আমার বক্তব্য সাজিয়েছি। প্রথমে আমি আসি আমাদের সেনা প্রধানের আজকের দিনের বক্তব্য। সুপ্রিয় দেশবাসী, আমরা ইতিপূর্বে ওনার অনেক বক্তব্য শুনেছি এবং 5ই আগস্টের আগে ওনার কিছু বক্তব্য শুনেছি। উনি স্বভাবগত খুব কম কথা বলেন এবং খুব গঠনমূলক কথা বলেন, ওনার বক্তব্য থেকে আমরা পেয়েছি। আমার ওনার ছাত্র জীবনের একটা ইতিহাস থেকে আমি জানতে পেরেছি উনি ছাত্র জীবনে একটা ইসলামী শিশু কিশোর সংগঠন ফুলকুলির সাথে জড়িত ছিল। ওখান থেকে হয়তো উনি মোটিভেশনাল এই শিক্ষাটা পেয়েছেন। অর্থাৎ কম কথার মধ্যে উনি অনেক কিছু বুঝাই দিতে চায়। যেমন 5ই আগস্টের আগে উনি বলেছিল, আর বেশি কাঁদালে উড়াল দেবো আকাশে, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে এসে পড়েছে। এমনকি তার মোনাজাতের মধ্যে বলেছিল, এ আল্লাহ আমাদেরকে জালিম থেকে রক্ষা করো। এই সবগুলোর মধ্যে একটা ইঙ্গিত উনি জাতিকে দিয়ে দিছে, একটা যারা বুঝার তারা বুঝে নিয়েছে। ঠিক একইভাবে আজকে দিনের ওনার যে বক্তব্য, উনি এখান থেকে কয়েকটা ইতিবাচক দিক আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, প্রতি নেতিবাচক নেতিবাচক দিকও আমাদের উদ্দেশ্য উনি রেখে গেছেন। আমি প্রথমে ইতিবাচক দিকটা হচ্ছে যে উনি প্রথমে বলছেন এনাফ ইজ এনাফ, অর্থাৎ যথেষ্ট হয়ে গেছে, এই 7 মাসে যথেষ্ট হয়ে গেছে, এখন আপনাদের কন্ট্রোল করার সময়। দ্বিতীয় হচ্ছে আমার অন্য কোনো ইচ্ছে নেই, তার মানে আমার কখনো ক্ষমতা নেওয়ার ইচ্ছে নেই, আমি রাষ্ট্র ক্ষমতা নিব না। এটা তার বক্তব্যের মধ্যে উনি ইতিবাচক দিক উনি বলে গেছেন। এবার আসেন নেতিবাচক দিক। উনি প্রথমে বলেছেন, আপনারা যদি পরস্পরের মধ্যে কাদা ছুড়াছুড়ি করেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আবার বলছি, উনি বলছে আপনারা পরে আমাকে দোষারোপ করতে পারবেন না, আপনারা আমাকে আগে ইঙ্গিত দেন না কেন, এ কথা বলতে পারবেন না। অর্থাৎ এখানের সাথে একটা যোগ সাদৃশ্য আমরা যদি চিন্তা করি, কয়েকদিন আগে আমাদের ভারতের পররাষ্ট্রমন্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রামে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল বাংলাদেশের ব্যাপারে আপনাদের এখন ভূমিকাটা কি, ওখানে জয়শঙ্কর বাবু বলেছিলেন বাংলাদেশেই সিদ্ধান্ত নেবে আমাদের সাথে সম্পর্ক কিরকম রাখবে। তার মানে উনি বাংলাদেশকে একটা আকার ইঙ্গিতে একটা ইঙ্গিত দিয়ে দিচ্ছেন কি হতে পারে, এটা তার বক্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে একটা বিদেশি ষড়যন্ত্রের একটা পূর্বাভাস তিনি আমাদেরকে দিয়ে গেছেন। আরেকটা জিনিস হচ্ছে যে উনি ওনার কথার মধ্যে অবিচল রয়ে গেছেন। আমি 18 মাস সময় দিয়েছিলাম, অর্থাৎ উনি 18 মাসের মধ্যে একটা জাতীয় নির্বাচনের এবং একটা নির্বাচিত সরকার প্রত্যাশা করেছিল এবং উনি সেটা বুঝিয়ে দিয়েছেন এবং উনি সেটা বলে দিয়েছেন যে এই এবং সরকারও এই পথে হাঁটছে। এটা আমাদের এখানে আমরা বুঝতে পারি আমরা খুব অল্প সময়ের ব্যবধানে আমাদের দেশে একটা নির্বাচন হতে যাচ্ছে, আমরা একটা নির্বাচন দিকে যাচ্ছি, এটা উনি আমাদেরকে বুঝিয়েছেন। তো যাই হোক, ওনার বক্তব্যের আসলে এই ছিল সারগর্ভ এবং উনি এটা দিয়ে আমাদেরকে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যের জন্য দৃঢ় উনি জোরালো তাগিদ দিয়ে গেছেন। এবার আসি আমি আমাদের একজন উপদেষ্টা নাহিদের পদত্যাগ। নাহিদ আমাদের একজন ছাত্র প্রতিনিধি, উনি ইন্টেরিয়র গভর্নমেন্টের একজন 2টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিল, তার ক্লিমেজ ছিল। তার তার এই 7 মাসের এবং ক্ষমতার ক্যারিয়ার থেকে সে আজকে পদত্যাগ করলো। এই পদত্যাগের মাধ্যমে সুশীল সমাজে তার সম্বন্ধে যথেষ্ট প্রশংসার দাবিদার হচ্ছে। এটা বাংলাদেশ একটা ইতিহাস করলো, ক্ষমতা থেকে কেউ সহজে পদত্যাগ করো না, উনি পদত্যাগ করে জনগণের কাতারে চলে আসলো, একটা ইতিবাচক দিক উনি রেখে গেল। তারপরে আসছে যে উনি যে রাজনৈতিক দল গঠন করছে, রাজনৈতিক দল ইচ্ছা করলে ক্ষমতা থেকেও রাজনৈতিক দল গঠন করতে পারতো এবং রাজনীতি দল থাকতে পারতো। ইতিপূর্বে এটা আমাদের দেশে অনেক নজির রয়েছেন। আমরা যদি বলি 75 পরবর্তীতে 71 পরবর্তীতে আমাদের বঙ্গবন্ধু বাকশাল, উনি ক্ষমতা থেকে বাকশালের করতে চাইছিল। একইভাবে আমাদের জিয়া রহমান এবং উনি ক্ষমতায় থেকে জাগো দল থেকে জাতীয়তাবাদী দল গঠন করেছিল। একইভাবে হোসাইন মোহাম্মদ এরশাদও ক্ষমতা থেকে উনি বাংলাদেশ জাতীয় পার্টি গঠন করেছিল। ইচ্ছা করে ওরা পারতো, কিন্তু এটা করে নাই, এটা একটা পজিটিভ সাইড এবং উনি ক্লিন ইমেজের পরিচয় দিয়েছেন। আরেকটা জিনিস এখানে আমাদের সুশীল সমাজ কিংবা আলোচক বিশেষজ্ঞরা এটা দিয়ে বলছে ওটা একটা ভুল করেছেন,
এটা একটা পাতানো ফাঁদের মধ্যে দিয়ে পা দিয়েছেন। বিশেষ করে আহ আমাদের পার্শ্ববর্তী দেশ বা চাচ্ছে যে আমাদের ইন্টেরিয়র গভর্নমেন্ট থেকে ছাত্ররা চলে আসুক, কারণ ছাত্ররা হচ্ছে যে ভারতের মূল চক্ষুশূল। এটা মনে হয় একটা পাতানো ফাঁদ, এবং আমাদের এটা ভুল করছে বলে অনেকের ধারণা, এবং আমার মনে হয় এটাতে উনি ভুল করছেন, সেটা আমারও ব্যক্তিগত মনে হচ্ছে। তো যাই হোক, আরেকটা জিনিস এখানে আমাদের মিডিয়ার মধ্যে আমরা জানতে পারছি, তাদের নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে তাদের নতুন দলের পদ পদবি নিয়ে। এটাও হতে পারে। তো যাই হোক, আমরা তারপর এটা বলি, নাসিরকে আমার নাহিদকে আমরা সাধুবাদ জানাই, আবার সাধুবাদ জানাই, আবার পরবর্তীতে আমরা বেস্ট উইশের কামনা করি। এবার আসেন ছাত্রদের নতুন দল গঠন। ছাত্ররা যে নতুন দল গঠন করতে যাচ্ছে, ইতিপূর্বে অনেক দল গঠন হয়েছে, দল ভেঙেছে দল, এবং আবার এটা বঙ্গুর দশায় পরিণত হয়েছে। এবার যদি 5ই আগস্ট পরবর্তী দেশের একটা বিশাল রেডিক্যাল পরিবর্তন হলো, ছাত্ররা একটা নতুন দল করছে, সেখানে মানুষের জনগণের প্রত্যাশা অনেক। আমি মনে করবি তাদেরকে পরামর্শ দিব, এই কাজটা যদি করতে পারে ওরা, আমার মনে হয় অনেক ভালো হবে এবং একটা আশাব্যঞ্জক দিক থাকবে। অর্থাৎ সেই কাজটা হচ্ছে যে, ওদের দলে যেহেতু আমরা যাচ্ছি, সাবেক সাবেক সেনা কর্মকর্তা আসছেন, সচিবরা আসছেন, সাবেক রাষ্ট্রদূতরা আসছেন, আমি মনে করি ওদের ওদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে সকল রাজনৈতিক দলকে উপস্থিত করে, দেশের সকল সুশীল সমাজকে উপস্থিত করে, এবং বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বড় বড় রাজনৈতিক দলকে উপস্থিত করে একটা শপথ বাক্য পাঠ করানো, ওপেন স্পেসে আমরা একটা শপথ বাক্য পাঠ করাবো, আমরা যে বা যারাই ক্ষমতা যাই না কেন আমরা আর কেউ দুর্নীতি করবো না। এটা জাতির সামনে একটা অঙ্গীকারবদ্ধ হবো। এতে করে ওই দলেরও লাভ হবে, পাশাপাশি সব দল, রাজনৈতিক দল মানে জনগণের কাছে, পাবলিকের কাছে একটা দায়বদ্ধতা শিকার হবে, জবাবদিহিতার শিকার হবে। এই কাজটা যদি করতে পারে, আমার মনে হয় নতুন রাজনৈতিক দলের মধ্যে নতুন একটা চমক থাকবে। এটা আমার পরামর্শ থাকবে। তারপর আমরা ওদের সবকিছু মিলে আমাদের সফলতা কামনা করি। এবার আসছেন আমাদের দেশের চলমান পরিস্থিতি। আমাদের দেশের চলমান পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ, এবং আমাদের যেমন আমাদের বিমান বাহিনীর পর হামলা, তারপর সাজেকে আগুন, এবং বিশেষ করে আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক একজন মেয়রের একটা বক্তব্য, আমরা ঢাকাতে আমরা থাকতে না পারলে বাকিদেরকে থাকতে দিব না। তারপরে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য কেন্দ্র করে দেশে যে অবিরাজমান এবং অরাজক পরিস্থিতি হচ্ছে, এটা হচ্ছে আসলে আমাদের পাতানো ফাঁদ। পাতানো ভাতটা আমি এই জন্য বললাম, আমাদের পার্শ্ব চাচ্ছে আমাদের মধ্যে জাতীয়বাদী শক্তি এবং এবং জামাত ইসলাম থেকে ফাটল ধরক, এবং ওরা দূরত্ব হয়ে যাক। ইতিমধ্যে সেটা হচ্ছে। তা আমার পরামর্শ থাকবে, আমাদের করণীয় মধ্যে আমাদের জাতীয়বাদী শক্তি এবং আমাদের ইসলামী শক্তি, বাংলাদেশ জামাত ইসলাম এবং আমাদের জাতীয়তাবাদী দল, ওদের মধ্যে কোনো অবস্থায় ফাটল ধরানো যাবে না। ওরা এক থাকতে হবে। ওরা এক থাকলেই আমাদের দেশের ইসলামী এবং জাতীয়বাদী শক্তি এক থাকবে, এবং পার্শ্ববর্তী দেশ বা বহিঃশত্রু আমাদের আক্রমণ থেকে আমাদের করতে পারবে না। তা আমি আসলে আমার বক্তব্য অনেক বিশেষ, আজকে সংক্ষেপে এতটুকু বললাম। পরবর্তী আমার অন্যান্য বিষয়ে আমি আপনার সামনে আসবো।